শুরু করি আমরা যেভাবে ছোটবেলা থেকে আপনার তো ধারণাই আছে, বলুন প্লিজ। আমি জন্মগ্রহণ করছি পটুয়াখালী জেলার তৎকালীন বাউফল থানা, বর্তমানে দশমিনা থানা। আমার গ্রামের নাম বগুড়া। গ্রামের নাম বগুড়া? গ্রামের নাম। আমি আমার বাড়ি বগুড়াতে, আমার জেলা বগুড়া, আমি গ্রামের নাম বগুড়া হতে পারে আমি প্রথম শুনলাম। গ্রামের নাম বগুড়া। ওকে ওকে। আমার ছোট্ট একটা বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি। ওই বাড়িতে একটাই ঘর ছিল শুধু আমাদের। আচ্ছা, বাবা কি করতেন? একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, সব কাজেই করতেন তিনি। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনি বড়? না, আমি সেকেন্ড, মেজো। বলেন। আমরা এই 3 ভাই বোন। তা আমাদের বাড়ির পাশ দিয়ে একটা খাল বহিয়া গেছে, একটা খাল। তাই সেখানে আমি জন্মগ্রহণ করছি, ওই বাড়িতে কুড়ে ঘরে। আমার মা মারা গেছে খুব ছোট্ট বয়সে। কত বছর বয়স তখন আপনার? আমি বলি যে আমার মেমোরিতে আছে, মা পাশের বাড়ি থেকে দুধ আনতে গেছে। আচ্ছা। আমি মায়ের হাতে, আমার ছোট বোন কোলে। তখন বাড়ির পাশে যে হালট থাকে, আগে তো রাস্তাঘাট ওই রকম ছিল না, হালট, তার ভিতরে বাঁশ পড়ে আছে। বাঁশের উপর দিয়ে আসার সময় মায়ের হাত থেকে দুধ পড়ে গেছে। এটা আপনার মেমোরিতে আছে? যখন দুধ পড়ে গেছে তখন আমি বাবারে ডাকি, বাবা মায়ের দুধ ফেলে দিছে, মায়ের দুধ ফেলে দিছে। বাবাকে ডাকি, বাবা দক্ষিণ দিকে যাইতে আছে, বাবার হাতে একটা বোতল কেরোসিন আনতে যাইতে আছে, এইটুকু মনে পড়ে আমার। তারপর মায়ের এই একদিনের আমার মনে আছে। দ্বিতীয় দিন মা যেদিন মারা গেছে, মা যখন মারা যায় তখন মায়ের 2টি যমজ সন্তান প্রসব করেছিলেন এবং মৃত। তখন তো গ্রামে কোনো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না। আমার পাশের বাড়ির 2 বুড়ি ছিল, তাদেরকে বউ ডাকতাম, গ্রাম বাংলার ভাষায় বুয়া। তারা এসে মায়ের নার ওই কাশি দিয়া, যেটা ধান কাটার কাশি দিয়ে কাটছে, কিন্তু এটা বের হয় নাই। তারপরে বের করার জন্য মাকে চুনের পানি খাওয়ানো হয়েছে। তো চুনের পানি যখন খাওয়ানো হয়েছে, আমার মনে আছে সব পেট ফুলে উঠছে, পেট ফুলে মা মারা গেছে। মানে ওই যে বাচ্চা প্রসব করতে গিয়ে যেটা হতো, ওই ঘটনাতেই আসলে মারা গেছে না? আমার মনে আছে। তারপর আমার ওই মাকে গোসল দিতে আছে, আমি দাঁড়িয়ে বর্ষার দিন ওই চীনা জোক লাফাই লাফাই চলে পেয়ারা গাছের নিচে কোপাই। মারা গেছে, আমার কোনো এতই ছোট ছিল, আমার কোনো শক্তি নেই। তারপরে কিছু শুকনার দিন যখন আসলো, তখন বাবা আমাদের পাশের বাড়ি চৌকিদার বাড়ি, একই বাড়ির অংশ, চৌকিদার বাড়ি, ওখানে একটা মক্তব ছিল। আচ্ছা। আগের দিনে তো মক্তবে লেখাপড়া হইতো, মক্তব ছিল। তো মক্তবের হুজুরের নাম হইল মালিক হুজুর, মালিক মেসাব বলে ডাকতাম। আচ্ছা আচ্ছা। তা মালিক মেসাবের কাছে নিয়ে আমাকে আমার বাবা দিয়েছে। আচ্ছা। আমার লেখাপড়া ওইখান থেকে শুরু হয়। আমি ওই বড় বাড়ি তো সবাই সাথে থাকি। কালাম করে একজন আমার বন্ধু ছিল, ভাই সম্পর্কে, ওদের সাথে ঘুরতাম আর ওর বাসায় যে ওর সাথে খাইতাম। আচ্ছা। কখনো কখনো খাওয়ার জন্য ঘরের দরজার সামনে বসে থাকতাম, বুঝতাম না, বসতাম, তার ডেকে নিয়ে খাওয়াইতাম। মা না থাকলে যা হয় ওখানে ঘুরা, যে ডাকে তার ডাকে খাই, না ডাকলে না খাই। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মা নাই যার ভাও নাই তার। ছন্ন ছাড়া জীবন। তা বাবা আমাকে মায়ের অভাব অনেকটা চেষ্টা করছে, কিন্তু তার তো জীবন জীবিকার জন্য কাজ করতে হয়েছে, সবটা তো আর পারে নাই। যখন আমার ওখানে পড়াশোনায় আমি নাম করে ফেললাম, আমার মনে আছে আমাকে তাল পাতায় লিখতে দেওয়া হয়েছিল টনি দিয়ে। যখন আমি সূরা কেরাত শিখে ফেলছি, নামাজ পড়ার মতো যখন আমার সব হয়ে গেছে, তখন আমাকে ওই লিখতে দেওয়া হইল টনি দিয়ে তাল পাতায় হাত ঘুরানোর জন্য। তখনকার দিনে আমি হাত ঘুরে, আমি একদিন ওই তাল পাতায় হাত ঘুরে বাবারে বললাম, বাবা আমি হাত আর তাল পাতায় লিখবো না, আমাকে সিলেট এনে দাও। তার বাবা আমাকে একটা সিলেট এনে দিয়েছে। আমি একদিনে সরে একদিনে লিখে ফেলছি, একদিন লিখে ফেলছি,
মুখস্থ করে ফেলছি। দ্বিতীয় দিনে ক খ। বাহ, মানে মেধাবী ছিলেন। হ্যাঁ, দ্বিতীয় দিনে ক খ ছিল, পরে বানান ফলা শুরু হইলো। বানান ফলার সময় রসাউ আর দীর্ঘাউ এখানে গিয়ে আমার বারবার ভুলে যাই। তারপর ওই মেসা একটা রাগ দিছে, এই রসাউ দীর্ঘাউ দুটো তো দু ধরনের, তুমি করে ফেল, তা মনে রইল। তারপর অনেক পরীক্ষা দিলাম কিসে, ওই যে মসজিদ ছিল, মসজিদে বসে আমাদের দুজন আসছিলাম, দুজন ছেলে আর দুজন মেয়ে। মেয়েদের আলাদা দিল, আমাদের দুজনকে মসজিদে দিল। তো মসজিদে পরীক্ষা দিই, হুজুরে বলে লেখো টোনাটুনির গল্প লেখো। লেখলাম টোনাটুনির গল্প। তারপর ওই নজরুল ইসলামের কবিতা বোর হলো দূর হলো লেখো, লিখলাম। এইসব লেখে তারপর পরীক্ষা শেষ হলো। তারপর পরীক্ষায় আমি ফার্স্ট হলাম। বাহ। ফার্স্ট হওয়ার পরে আমার ওই বন্ধুটি কাঁদতে আসে। তখন আমি বন্ধুরে বলতে আসি, এই তুই কাঁদিস না, আমার ফার্স্টটা তোরে দিয়ে দিলাম। এইটা আমার মনে পড়ে। আর ওই মক্তবে গজল আমি আমার দিয়া গজল গাওয়াইতো। হ্যাঁ, তারপর ওই যে সৎকিয়া 2 1 2 2 2 এইরকম মানে ই দিয়ে পড়তাম, সুর দিয়া, খুব মজা লাগতো এবং সবাই এরকম পড়তো। তারপরে ওখানে পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হব, ক্লাস 2-তে। এটা কিন্তু আমার বাবাই কিন্তু আমার নিয়ে যায়নি ভর্তি হইতে। আমি ইচ্ছা করি, আমার ওই বন্ধুটার আমি ইচ্ছা করিয়া পাশে আমাদের একটা স্কুল ছিল, ওই স্কুলটায় যেতে 3টা খাল পার হয়ে তারপর যেতে হয়, একটা বড় 2টো ছোট। আমার বাড়ির পাশে যেটা, এটা হইলো সবচেয়ে বড়। আচ্ছা, এই 3টা খাল পার হয়ে ওই প্রাইমারিতে যেতে হয়। আমরা দুজনে গিয়ে এই শুকনার দিনে যাই ভর্তি হলাম। যখন আমার মা তো আগে মারা গেলেন, দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হওয়া, দ্বিতীয় শ্রেণী দেখলাম আমার পরিবারে মোটামুটি খাওন দাওন টাকা, আমাদের অভাবটা তখন অনুভব করিনি আমি। তৃতীয় শ্রেণীতে যখন উঠলাম তখন অভাব অনুভূত হইতে লাগলো। বাবা যে ব্যবসা বাণিজ্য করতো, বাবা বাড়িতে বসে আমাদের অঘ্রাণ পৌষ মাসে বাবা এই জিলাপি বাজতো, মোয়া বানাইতো। রাত্রেবেলা সন্ধ্যার পরে অনেক লোক আসতো ধান নিয়ে, যেন 1 সের, তখন তো সের, 1 সের মোয়া 5 সের ধান, 1 সের জিলাপি 5 সের ধান, তো অনেক ব্যবসা, ওই ধান দিয়ে ব্যবসা করতো। হ্যাঁ, তার দেখতাম যে এই শেষে পৌষ মাঘে দেখতাম বিরা মোড়া ভরা ধান, অনেক ধান, এই দেয়া জায়গা জমি রাখছে, হালচাল ছিল। কিন্তু আমার মায়ের এই মৃত্যুতে 2 বছর এই ব্যবসাটা বাবা চালাইতে পারছে, আর পারে নাই। কেন, এটার জন্য সাহায্যকারী দরকার ছিল, কিন্তু অন্য কেউ, আমার বাবাকে কেউ সাহায্য করতে পারে নাই। তৃতীয় শ্রেণীতে অভাব অনুভব করতে লাগলাম, ঠিক আছে। চতুর্থ শ্রেণী আমি কিন্তু ফার্স্ট হই স্কুলে, ফার্স্ট মানে ফার্স্ট হওয়ার কারণে আমার নামটা ছড়াই গেল চতুর্দিকে আর কি, ওই গ্রামে। তারপর সবাই ভালোবাসতো আমাকে, স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক, আশেপাশের লোকজন সবাই আমাকে খুব আদর করতো। তারপরে তৃতীয় শ্রেণীতে পরীক্ষা দিলাম, ফার্স্ট হইয়া 4-এ উঠলাম। 4-এ যখন আমি উঠলাম তখন অভাব আমরা চরমে। তখন বাবা অসুস্থ, কি করি? তারপর বর্ষাকালে আর স্কুলে গেলাম না। আমার এক বন্ধু, ওই বাড়ির স্কুলের পাশে এক খাইগো বাড়ি, তাদের বাড়িতে আমার এক বন্ধু আছে, ওদের বাসায় থাকলাম, ওদের সাথে খেতে কাজ করি, মহিষ রাখি, গরু রাখি। তারপর ওরা কিছু টাকা দিছে শেষে। গ্রামে বলে হালুটি, বর্ষার দিনে ধান লাগায়, ধান কাটে, এগুলো আমাদের দেশে বলে হালুটি, আর আমাদের গ্রাম্য অঞ্চলের ভাষা বলে আলিয়াদি। তা ওই হালুটি শেষ যখন হয়ে গেল তখন আমি আবার স্কুলে আসলাম, যে টাকা পেলাম বাবারে নিয়ে দিলাম। এই যে চতুর্থ শ্রেণী ঘটনা। ফার্স্ট হইলাম। হেডমাস্টার ছিল, আমি ওনাকে দোয়া করি এখনো, ওয়াজেদ মিয়া নাম। সে আমার মেধা দেখা সে কইল, সে আমাকে 5-এ স্কলারশিপ দেওয়ার জন্য দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পর আমি তার একটা বাড়িতে, আরো 2জন ছাত্র ছিল,
মানে আমরা 4-6 জন মিলে এক বাড়িতে পড়ি আমারে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়ে দিল এক বাড়িতে, ওই হেডমাস্টার স্যারের বোনের বাড়িতে। কিছুদিন ষষ্ঠ শ্রেণীতে 5-এ বৃত্তি পরীক্ষা দিলাম, কিন্তু বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে আমার একটা বিপত্তি ঘটে। সেটা হইলেই আমার সাথে আরো 2 জন ছিল, নাম বলবো না, তারা জীবিত আছে, হয়তো তাদের মনে আঘাত লাগবে সেজন্য বললেন। তার এক ফুফাতো ভাই ছিল, আমাকে একটা অঙ্ক আসছিল সেদিন, অঙ্কের পরীক্ষা খুব কঠিন, এটা স্যারে কারো করে নেই, স্যারে জানে সবাই বই পড়াইতে, আমাকে খুলতে আছে। ওই 2 ছেলের যে আত্মীয় ছিল, সে ইন্টারমিডিয়েট পড়তো, সে আমাকে ভুলে বেলায় মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছে। পুরা টাইমটা আমার সে মিষ্টি খাওয়াইয়া কাটাই দিছে। আমি যখন ফিরছি তখন পরীক্ষা ফেরা শুরু হয়ে গেছে। হেডমাস্টার ওদের কাঁদি দেয়, তুই গেলি কই, এমন একটা অঙ্ক হয়েছে তুই তো সলভ করতে পারবি না, তোর দিয়ে আবার অনেক করলি কি কে গেল। আমি অমুকে আবার নিয়ে গেছে, এই ক্ষতিটা আমার করে ফেলছে। আমি ঠিকই পরীক্ষার হলে ঢুকা ওই অঙ্কটার আমি সলভ করতে পারিনি। আর বিজ্ঞানে একটা লেস আসছিল, ওইটাও আমি সলভ করতে, দুটো আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে পরীক্ষা তো শেষ, তা নৌকায়, তখন তো নৌকা দূরে থানা লেভেলে পরীক্ষা দিতে হয়েছে, তখন আমি আমরা নৌকায়, তখন আমি কাঁদতে আসি খালি। স্যারের মন খারাপ, স্যারেও মন টন খারাপ হয়ে গেল, তুই করলি কি? তখন আমি স্বপ্নে দেখি, ঘুমাইছি রাত্রে, স্বপ্নে দেখতে আসি যে আমি বৃত্তিটা পাই 2 নাম্বারের জন্য, বৃত্তিটা আমি পাই নাই, আমারে একজনে বেতের লাডি গলায় দিয়া ধরে নিয়ে গেছে। এই স্বপ্ন তো ওইটা তাই হইল। পরে যখন বৃত্তির রেজাল্ট বেরোলো, স্যারে খোঁজ খবর নিয়ে দেখলো আমি 2টো নাম্বার পেলে আমি ওই সর্বনিম্ন বৃত্তিটা পেতাম। এখান থেকে আমার একটা মন খারাপ হয়েছিল। তারপর আমি 6-এ ভর্তি হব, এখন তো টাকা পয়সা নাই, টাকা পয়সা বাবা আছে তখনও। তারপর 5 টাকা আমি সংগ্রহ করছি বাবার কাছ থেকে, সংগ্রহ। বাবা তো আর স্কুল সম্পর্কে সে তো একদম নিরক্ষর ছিল, কিন্তু আমি লেখাপড়া করি এইটা বাবার ছিল যে লেখাপড়া করুক, মানে সে আপ্রাণ চেষ্টা করছে। তা 5টা টাকা আমি নিলাম, 5 টাকা নিয়ে কিভাবে আমি ভর্তি হব। আর তা আমার এক বড় ভাই ছিল, সে তখন মেট্রিক পাশ করেছে, সে আমাকে খুব এই বিষয়ে হেল্প করেছে। তিনি এখন পৃথিবীতে নাই, তার নামটা আমি বলতে হবে, সৈয়দ হারুনা রশিদ, আমাদের এই ইউনিয়নের মেয়াবাড়ি বাড়ি। তারপরে আমি উনি আমার 6-এ ভর্তি করাই দিল, ওনার এই সহযোগিতায় 6-এ ভর্তি হলাম। 6-এ ভর্তি হয়ে আপনার পড়াশোনা শুরু করলাম। বাড়ি থেকে যাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওখানে মার্চ মাস যখন আইছে তখন তো 3 মাসের বেতন এই সে সবকিছু দাবি করতে আছে আমার কাছে। তার চেহারাটা তো সুন্দর টুন্দর। আব্বা একটা আমাকে ক্যারোলিন শার্ট কিনিয়ে দিছিল, ওই সময় ক্যারোলিন শার্ট খুব দামি শার্ট ছিল, হাফ শার্ট কিনে। আমার যে ক্লাস টিচার ছিল একটু চড়া মেজাজের ছিল। আচ্ছা, সে বললো এত সুন্দর শার্ট গায়ে দিয়ে তারও স্কুলের টাকা দিতে হয় না? হ্যাঁ, তোমার বাবারে যাই বলো। কি শুরু করছে? আমি বললাম, বাবারে শুনাইয়া আমি লেখাপড়া করব না, হবে না। আমি বলি না যে আমার অবস্থা কি, বলি না। আমি বাইরে কি করি, আমি কি করবো চিন্তা করতেছি। আমি বললাম, বাড়ি থেকে গেলাম, বাবা তো টাকা দিতে পারে না। আমি বাড়ি থেকে ভোর রাত্রে রওনা দিলাম, বরিশাল আসবো, টাকা পয়সা জোগাড় করে স্কুলে আসতে হবে। তা আমার বাড়ি থেকে ধরেন এখন বরিশাল গাড়িতে গেলে, এখন আমার বাড়িতে গেলে 2.5 ঘন্টা লাগে আমার বাড়িতে এখন গাড়িতে। সেই রাস্তা আমি ভোর রাত্রে হাঁটা দিয়া যখন দুপুর হয়েছে তখন একটা নদী পার হয়েছি, নদীর পার হইয়া আমার পেটে প্রচন্ড ক্ষুধা, কিচ্ছু উপায়। তারপর কাঁচা কলা আমি খেয়েছি। সেখান থেকে হেঁটে এসে বরিশাল সাহেবের হাট করি একটা বাজার আছে, সেখানে তার আগে একটা প্রতাপপুর হাই স্কুল আছে, সন্ধ্যা হয়ে গেছে, ওখানে আমি সন্ধ্যায় ওই স্কুলে ঘুমাইলাম। তো দারোয়ানে ধরছে, তুমি এখানে কোত্থেকে আসছো? আমি আমি বরিশাল যাব। তারপর আমার পকেটে 8 আনা পয়সা ছিল, আমি 2 আনা দিয়ে মুড়ি খেয়েছি। খেয়ে ওই স্কুলে ওখানে ঘুমিয়ে বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়ছি। বেঞ্চে ঘুমিয়ে থেকে সকালে উঠে আমি প্রতাপপুর থেকে আসছি সাহেবের হাট। কাউয়ারচর নাম করা এখন বরিশালে। সাহেবের হাট
এসে লঞ্চে উঠলাম 25, তখন 4 আনা ভাড়া দিয়ে বরিশাল আসলাম। বরিশাল এসে আমি ঘুরতে আসি। তবে একদিন কি করবো, আমি বলে আমি বাসায় কাজ করব, থাকবো। তারপর বরিশালে 3 জন নাম করা লোক, হাতেম আলী, সৈয়দ আলী, ইমান আলী, 3 আলীর বরিশাল, খুব পয়সাপাতির নাম করা লোক। ইমান আলী ওই লঞ্চ ঘাটের সাথে তার বাসায় আমার নিয়ে গেল, নিয়ে ওই বুড়ুর পরিচর্যা করতে আমারে দিল, ওই কাপড় টাপড় ধোয়া, মাথার একটু চুল হয়েছে, কয়েকদিন থাকি। তাদের কুকুর ছিল, কুকুরের খাবার, একদিন আমারে তারা খাবার দিল কুকুরের ঘরে। তখন আমাকে কুকুর ঘরে যখন খাবার দিল, আমার মনটা বিষিয়ে গেল। আমি একটা মানুষ কাজ করি, তাদের আমি না বলে ওই বাসা থেকে বাইরে গেছি। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়েন। আমি আর খাবার খেলাম না, ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন ওই উদ্দেশ্যহীন হাঁটতে আসি, তাই একজন লাগে আবার কথা হইলো, সে বললো কি এই আমি কি কাজ করবো। তারপরে এর মধ্যে ওইখানে একটা গার্লস স্কুলের টিচারের লাগে দেখা হইলো, সে তার বাসায় নিয়ে গেল আমাকে। বাসায় নিয়ে তার গরু রাখি, আর রাত্রে আমার বই দিল পড়তে। তবে ইংলিশ বই ছিল, ওই ইংলিশ বইটা আমাকে পড়তে দিয়েছে, বার্ডস ইন বাংলাদেশ। তা আমি ওইটা একদম গড়গড়ে পড়ে ফেলছি। তখন সে বললে, মেধাবী ছেলে, তোমার পড়াশোনার আমি দায়িত্ব নেবো, রাত্রে এখানে পড়বা, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তবে কয়েকদিন থাকার পরে ওই বাসায় এক বুড়ি ছিল, বুড়ি খুব অত্যাচার করতো। তারপর ওখান থেকে রাত্রেবেলা আবার একদিন ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমি গেলাম খুলনা, ওখান থেকে লঞ্চে খুলনা গেলাম। খুলনা দিয়ে একদিন থেকে আমি গেলাম ওখানে ওই যে খুলনা যে এখন বন্দর, ওই চালনা বন্দর, ওখান থেকে স্টিমারে উঠে আমি ডাইরেক্ট ঢাকা চলে আসছি। ঢাকা এসে আমি ঢাকা যে হোটেল, বর্তমানে ঢাকা হোটেল যেটা, ওই ছুরিটোলা মসজিদ, ওই নিচে একজন পরিব্যস্ত দাড়িওয়ালা লোক, খুব সুন্দর বাড়ি, বরিশাল। আমাকে জিজ্ঞাসা, তুমি কোথাতে আসছো? বরিশাল। তুমি কি করো? আমি কাজ করবো। আমি একটা হোটেল দেবো নতুন, তুমি এই হোটেলে কাজ করবা, রাজি আছো? রাজি আছি। এগুলো তার বাসায় নিয়ে গেছে। তারপর ওই হোটেলটা দিয়েছে ওখানে, ওই ছুরিটোলা মসজিদের পাশে হোটেল দিয়েছে নবপুরে। ওই হোটেলে আমি কাজ শুরু করি মেসিয়ার হিসাবে। তো কয়েকদিন কাজ করার পরে আমার সততা দেখে সে আমারে দিল, ক্যাশে বসতে দিল। তারপর এরকম 2-3 মাস 3 মাস যাওয়ার পরে আমি বললাম যে আমি তো লেখাপড়া করছি, আমি স্কুলে পড়ি, আমি চলে যাবো, আমার কিছু টাকা দেন। বলছে, লেখাপড়া করিয়া কি হবা, তুমি এখানে থাকো, তুমি হোটেলের মালিক হয়ে যাবে একদিন। তাই বলছি, না আমি লেখাপড়া করবো। তাই ওনার কাছ থেকে আমি 350 টাকা দিয়েছি। ওই টাকা নিয়ে আমি আবার স্টিমারে চড়ে আমি বরিশালে আসছি। বরিশাল থেকে পটুয়াখালী আসছি। পটুয়াখালী এসে ছাত্রবন্ধু লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরিতে গেলাম। আমি বলছি যে আপনি আমার একটু আপনার লাইব্রেরিতে কাজ দেন, কাজ দিলে আমি কাজ করে আমার 6-এর 1 সেট বই নেবো, আমার বই নিয়ে আমি পড়ি। কয় আমার সব বলার পরে বলে, না তোমার এডি লাগবে না, তুমি বই নিয়ে দাও। বই আমি না, আমি কাজ করব। তা আমি 7 দিন কাজ করছি, আর বইটি সব বাইরে দিয়েছে। আমি বই নিয়ে ওই রকম নিয়ে আমি একদম সোজা স্কুলে চলে আসছি। স্কুলে একদম ক্লাসে ঢুকে গেছি। স্যার, তুমি কোথায় গেলে? পিছনে সবকিছু বললাম। বলার পর আমার হেডমাস্টারের সামনে নিয়ে গেল। হেডমাস্টার শুনে, আজকে তুমি আজ থেকে আমার এই জায়গায় থাকবা, আর তোমার স্কুল ফ্রি। তারপর আমার ক্লাসের বন্ধু ছিল ফজলুর রহমান। বাবা কি করতেছে? বড় ভাই কি করতেছে? বড় ভাই মানুষের কাজ করে। তখন বাবা তো তখন বয়স্ক হয়ে গেছে, ঘরে কাজ টাজ করে, টুকটাক খায়। কোনো খোঁজ খবর নাই, মানে কে কোথায় কোন দিকে গেল না গেল, মা না থাকলে যা হয়। তারপরে আমি ওই হেডমাস্টার ওখানে থাকতে দিল। ওখানে আমার এক বন্ধু থাকতো, একটা কমিটি সেন্টার ছিল, বন্ধুর ভাই ছিল মেট্রিক পরীক্ষার্থী। তাদের ভাত আসতো 2 জনে, হেডমাস্টারের ভাত আসতো। এই 3 জনের ভাত থেকে আমার ভাত সংগ্রহ করা হইতো। তারপর ওই ভাত খেয়েছি। তারপর 6-এ আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম। ওর মধ্যে পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। তখন সবাই আমার করল। এর ভিতরে আমার বাড়ি থেকে নিউজ খবর আসলো যে তোমার বাবা খুব অসুস্থ, তোমার দেখতে যাইতে বলছে। কারণ আমার বাড়ির একটা ছেলে ছিল 9-এ পড়তো, ও খবর। তা আমি বুঝে গেছি আমার বাবা নাই। তা আমি যখন বাড়ির দিকে যাইতে আসি, দক্ষিণ দিকে আমাদের বাড়ি খোলা, এই টুপি মাথায় দিয়ে অনেক লোক, তখন আমি বুঝে ফেলছি আমার বাবা নাই। তা বাবার গোসল করার খবর দিয়ে
কোন ক্লাসে পড়েন আপনি তখন? আমি তো 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়েন। এই গল্পটা এমন একটা জায়গায় গিয়ে থামবে যেটা অনেক কিছুই আমাদেরকে দিবে, শুধু এতটুকুই বলবো। তারপর বাবার কবর দিয়ে আমার বোন তো ছোট তখন, আমার ফুপু আছিল, শুধু ফুপু নিয়ে গেছে, আমার কোনো খবর নাই কিছু। আমি তখন মনে করলাম দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি এখন বাধা বন্ধনহীন। আমি যখন 6-এ পড়ি তখন আমি ভাবছি আমি মেট্রিক পাস করে চাকরি করবো আর বাবারে খাওয়াবো। যখন বাবাই মারা গেল, বাবা যখন মারা গেল তখন আমি মনে করলাম কি দুনিয়ায় আমার এখন কিছু নেই, আমি একটা উড়ান্ত পাখি। এই হলো মানে যেভাবে আমার লেখাপড়া করতে হবে। তার স্কুলে যখন ফিরে আসছি হেডমাস্টার জিজ্ঞাসা কি আমি স্যার বাবা তো আমার ভাত খাইতে খুঁজছিল, আমি তো বাবারে দেখতে পাইনি। তুই আমারে বলতি? আমি স্যার আমি তো ছিলাম না, আমি তো স্কুলে ছিলাম। তারপর 6-এ পরীক্ষা দিলাম যথারীতি, ভালো রেজাল্ট করলাম, 7-এ উঠলাম। স্যারে আমাকে লজিন দিল, খায় গোবারি করে গেলাম। লজিন দেওয়ার পরে এই স্কুলে গ্রুপিং শুরু হয়ে গেছে হেডমাস্টারের বিরুদ্ধে। হেডমাস্টার গ্রুপিং এর কারণে থাকতে পারেনি, চলে আসছে। আমি হেডমাস্টারের পক্ষে ছিলাম। পক্ষে থাকার পরে হেডমাস্টার চলে গেল, আমার ফুলবিড়ি কেটে দিল, হাফড়ি গেল। কারণ তার আগে যে বাসায় আমি লজি ছিলাম সে আমার রেস্টুরেন্টে নিয়ে আসছে কাজ করার জন্য। রেস্টুরেন্ট নিয়ে আসছে, রেস্টুরেন্টে আমি লাকড়ি কাটি, এই চা বানাই, এই কাজ করি। তো একদিন লাকড়ি কাটতে গিয়ে আমার এই আঙ্গুলটা কেটে গেছে, এখনো দেখেন এই পর্যন্ত অল্প একটু বাইজে আসছিল। তখন তো ওখানে কোনো নেই, একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসিতে বসা ছিল আমাদের স্ট্যান্ড হেডমাস্টার, প্রায় তো সদ্য শিক্ষক আব্দুল মান্নান স্যার। মান্নান স্যার দৌড়িয়েছে, কি তুই এখানে থাকোস কা? কম্পিউটার দেখে শিখছি আর হাত বাঁধো, এই জায়গা বেঁধে দিছে। বেঁধে দেওয়ার পর তুই এখানে থাকোস কা? আমি কই স্যার আমি থাকবো কোথায়? লজিং ঠিক করিয়ে দিলে থাকবি অন্য জায়গায়? আমি কি থাকবো। এরপরে উনি ওনার চেষ্টায় একটা লজিং ঠিক করেছে, ভালোই বাড়ি, সে বাড়িতে আমি লজিং পেলাম। 7-এ গেলাম। 7-এ থাকা অবস্থায় 7-এ তো শুরু হয়ে গেল 69 ইয়ার আন্দোলন শুরু হয়ে গেল। তখন অসহযোগ আন্দোলন। আমি ওই অসহযোগ আন্দোলনে ঢুকে গেলাম। ঢুকে স্কুলের 2টা স্কুলের ছাত্র মিলে গিয়া করলাম, খাজনা বন্ধ করতে নামলাম। কত সালের গল্প এটা? এটা 69। 69 আচ্ছা। 7-এ পড়ি। তারপর অসহযোগ আন্দোলন চলে তখন। আমি যাই তহসিল অফিস পিটাই ভাঙলাম, ভাই আমার খাজনা উঠায় কেন, এই জন্য বন্ধ খাজনা। আইব খানের ছবি ভাঙলাম, ভেঙলাম। গেলাম নিজের, এটা হলো নিজেদের আশেপাশে। তারপর আর এক থানায় চলে গেলাম, চরফ্যাশনে আঞ্জুরহাটে হাইস্কুল। এই আঞ্জুরহাটে তহসিলদারে খাজনা উঠাইছে, তারে বসাইলাম, মাপ চাইলাম। যেই মাপ চাইছে আমি বলছি কিসের মাপ? তাই একজন লোক উঠে কবদালি মিট আমার চাচার সম্পর্ক দিছে বাড়ি লাঠি, আর মারামারি লেগে গেল। তারপর তার এনে স্কেচ করিয়ে নিয়ে গেল। তারপর তহসিল অফিসে যাইয়া বন্দুক দিয়ে গুলি করছে। মনে হয়েছে কি গুলিটা আমার কানের পাশ দিয়ে ভোঁকড়িয়ে গেছে। তারপর সবাই ও তহসিলে জ্বালাই চাইলে, আমি জ্বালাই দিলাম না। কি জন্য? এখানে আমাদের সম্পদ, মানুষের সম্পদ। তারপরে এই ওখান থেকে চলে আসলাম। চলে আসে আমার গ্রামে আসলাম, আবার ওই বাড়িতেই চলে আসলাম। স্কুলে যাওয়া আসা, লেখাপড়া যথারীতি চলছে। আমার হাফ টাকা দিত আমি যেই ঘরে থাকতাম। তারা 2 ভাই বোন পড়তো, তাদের একজনের হাফপিরি ছিল। তারা বাসায় মিথ্যা কথা বলতো যে না আমাদের হাফপিরি নেই, আমরা ধনী মানুষ তো, আমাদের ওই টাকাটা আমাকে দিত। তারপর একদিন এই 7 থেকে 8 উঠলাম, বেশ ভালোই জীবন চলছিল, নাম হয়ে গেছে স্কুলে, সবাই ভালোবাসে। ওই যে বাড়িতে থাকি সে বড় বাড়ি, তারা সবাই আমাকে ভালোবাসে। তারা তাদের ওই ফুটপাট কাজ করি, আর তারা জামা কাপড় বইপত্র ওরাই সব সংগ্রহ করে আমাকে করে। এই একদিন স্কুলে থেকে আসলাম, তা আমি যে বাসায় থাকতাম আমার আপা ছিল 9-এ পড়তো, আর বড় ভাই ছিল মেট্রিক পরীক্ষার্থী। এই আমরা 3 জন, আরো বাড়ির 4 জন একত্র স্কুলে আসছে। তাই বিকেলে এসে খেতে বসছি। খেতে বসে আমাদের ওইখানে এক
দাদা ছিল যে বুড়ো, সে করতো কি কলারে একটা ছোট কলারে 5 ভাগ 6 ভাগ করতো। তাই এরকম একটা ভাগ করিয়ে দিছে যাও, তো ওই আপা করছে কি তার পাতের কলাটা আমার পাতে উঠাই দিছে। উঠাই দেওয়ার পর ওই বুড়ো একটা খারাপ ভাষা প্রয়োগ করছে, যেটা এখানে বললে ওই ভাষাটা প্রয়োগ করার পর আমি চিন্তা করলাম যে আপারে আমি জানতাম মায়ের মতো, বড় বোন মা, সে আমার জন্য গালি শুনবে। তা আমি স্কুলে যে গেলাম, গিয়া আমার এই বোর্ডটা বেশি আমাকে তাড়িত করছে। গিয়ে আর বাড়িতে আপা তুই যাবি না? আমি না আর যাবো না, আপনি গালি শুনবে আমার জন্য, আমি আর আপনার থাকবো না। এই থাকবো না করে পাইছি, এখন আর কোথায় আর থাকার জায়গা পাই না, জায়গা পাই না। এইটাই আমি ওই যে আমার ওই টিচারের ওই বাড়িতে চলে গেছি, তার বাড়ি বরিশাল 5 শিবপুর। স্যারে আমার পায়ে স্যারে করলো কি, চৈতা নামে এক স্কুল আছে, এই স্কুলে সে মাস্টারি করতো, ওইখানে আমার ভর্তি করে। তো ওইখানে যাইতে এক তহসিলদার বাড়ি থাকতাম, সেখান থেকে যাইতে 3 মাইল পথ। তাই আমি তারপরও থাকি। কিন্তু ওই বাড়ি এক বুড়ি ছিল, ওই বুড়ি করতো কি আমার গরুর গা সমগ্র কাটাইতে আমার এই, তখন আমি ধর থাকা যায় না। তো একদিন রাত্রিবেলা বইপত্র লইয়ে হইতে পালাই এই বললাম, এসে আবার কোথায় পড়বো, থাকার নাই খাওয়ার নাই। আমার কিন্তু প্রতিষ্ঠানিক লেখাপড়া কিন্তু ভালো হয় নাই, কোনো ক্লাসে পুরোপুরি লেখাপড়া হয়নি এই কারণে। তারপর ওই যে গসানিয়া যেখানে আমি আগে পড়তাম, ওইখানে একজন ভালো ছাত্র আনিস, তাদের নূতন একটা স্কুল, ওই যে আজুরহাট যেখানে আমি যুদ্ধ করি আসছিলাম 69-এ, সেই আজুরহাট হাই স্কুলে ভালো ছাত্র স্কলারশিপ দিতে নিয়ে গেল আমারে, এইটে নিয়ে গেল, ভর্তি হইলাম। চেয়ারম্যান বাড়ি থাকি, ভালোই জীবন চলছে। এইটা স্কলারশিপ দিয়েও তৈরি হয়েছি। যাই একটা পরীক্ষা দেওয়ার দিয়েই ওখানে আমি ফার্স্ট হয়ে গেলাম। তা বাংলা পাইলাম আমি 63। তারপর হেডমাস্টার জিজ্ঞাসা করে, এই আমাদের ফার্স্ট বয় বাংলা কত পাইছে? বলে বর্তমান যে ফার্স্ট বয় যেটা পাইছে এটা উল্টাইলে যা হয় তাই পাইছে। তা আমি পাইছি 63 উল্টাইলে 36 হয় মনে পারে। এরপরে তো 70 সনে যে বন্যা হলো, 70-এর বন্যায় আমাদের বইপত্র সব ভাষায় লেগে গেল। আমার সামনে দিয়ে বই নিয়ে গেছে, ভাইসা গেছে, সব নিয়ে গেছে, জামা কাপড় যা আছে। ওই বন্যাটা একটা কঠিন দৃশ্য দেখছি, মানুষ সামনে, চোখের সামনে মানুষ মারা গেছে। অনেক মানুষের আমরা হেল্প করি, ওই বিল্ডিং এ উঠেছি। সকালবেলা উঠে দেই খালি লাশ, গাছে, মাদার গাছে মহিলারা চুল পেঁচিয়ে আছে, পুকুরের মধ্যে কি দৃশ্য, আমি বোবো হয়ে গেছি। আমি একদিন আমার কেউ খাওয়াইতে পারে নাই, তারপর নারকেল ভাঙ্গিয়া তারপর খাওয়াইছে। তারপরে চিন্তা করি, ঘুরিয়া দেই লাশ সৎকার করে, কিন্তু কোনো সরকারি কোনো ছিল না, বাস্তব দৃশ্য। কোনো সরকার ছিল, কেউ ছিল না মানুষ সৎকার করে, এটা দেখছি। তারপর এইটা অটো প্রমোশন হয়ে গেল, ওই যে বইপত্র নিয়ে গেল আর পরীক্ষা, এইটা অটো প্রমোশন। 9-এ ভর্তি হলো। 9-এ যখন উঠলাম তখন তো ক্লাস শুরু হইলো, যত ভালো ছাত্র হিসাবে নাম হইলো। এখন যথারীতি স্কুলে পড়াশোনা করি। মঙ্গলদু ভাষণ দিল 7ই মার্চ। অর্থনীতির টিচার ছিল শিয়ার স্যারে পড়াইতে আছে যোগ উপযোগ। আমি বললাম, স্যার দালাল উপদাল যেমন যোগ উপযোগ তেমন। কয়, ফজলু তুমি একটা ভালো ছাত্র, তোমার দিয়ে স্কুলের নাম, তুমি এই কথা বললা, তুমি লেখাপড়া বড়, দেশ স্বাধীন হইব, তুমিও স্বাধীন হওয়া। এক্স মিলিটারি ছিল কমান্ডার বারেক মায়ের নেতৃত্বে ট্রেনিং শুরু করলাম, বাঁশের লাঠি দিয়া, তারপর আবার ওই ঘাগরা মাথায় দিয়া গেরিলা ট্রেনিং, এই চললো। তারপর তো এক পর্যায়ে তো সব বন্ধ হয়ে, যখন আর্মি টার্মি আসলো, তা আমরা তো বিভিন্নভাবে থাকি এক পর্যায়ে এসে ক্যাম্প হইল, মুক্তিবাহিনী ক্যাম্প, এই তো জুন জুলাইয়ের দিকে ক্যাম্পে যাতায়াত শুরু করলাম। তো একটা গ্রুপ হইল, গ্রুপের নেতৃত্বে তারপর যাতায়াত শুরু করলাম। আমাকে দিয়ে বিভিন্ন খবরটা নেওয়া, ছোট মানুষ। তবে আমাকে দিয়ে নভেম্বর মাস, রোজা তখন। তারপর এক রাজাকার পালাই আছে আমাদের স্কুলের এই পাশে, মাতবার বাড়ি। তুমি খোঁজ নিয়ে, যদি আমি খোঁজ নিয়ে আইলে বললাম, হ্যাঁ ঠিক আছে, যদি ঠিক না হয় তোমারে কিন্তু মেরে ফেলবো। আমি বলি, না ঠিক আছে। তারপরে গেলাম, যাইয়া দরজার খোলে না। তারপর আমার দুলা ভাই ছিল পাশের বাসায়, না ডাক দিছি, তখন তারাবি পড়তে আছে সবাই। তারপরে সবাই, কি হয়েছে দুলা ভাই? অমুক হয়েছে, দুলাল রাজাকার পালাই হয়েছে, ওর ঘরে বের করে দেন, নাহলে ঘর জ্বালাই দেবো, মুক্তিযুদ্ধরা আসছে। তারপর উনি আইসা বাইর করে দিল, বাইর করে বাজারের মধ্যে গেলাম, আঞ্জুরহাটা। এখন সবাই আইসা, আরে আমাদের ফজলু মুক্তিযুদ্ধ গেছে।
এই জানলো, এর আগে জানতো না। তারপর ওইখানে জানার পর যে বাড়িতে আমি থাকতাম ওই খাওয়ার বাড়িটা আমি হারাইলাম এই অপরাধে। আমি ক্যাম্পে বললাম, ক্যাম্প বলে যে তুমি আবার গাও, যদি তোমাকে কিছু বলে তাহলে বাড়িটা জ্বালাই দিয়ে আসবো। বাড়িতে লোক হইলে 100-12-13 খান ঘর, একটা লোকই শুধু এন্টি, আর সবাই এলো পক্ষে, তাহলে আমি বলবো কেন? আমি আর বললে ওখান থেকে আমি চলে আসছি আমার অরিজিনাল থানা বাউফলে আসিয়া পঞ্চবলে বাহিনী ছিল তাদের লাগে যোগ দিয়েছি। তারপর দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হওয়ার পর কালাইয়া হাই স্কুলে ভর্তি হলাম আমি, আমার নিজের থানায় কালাইয়া হাই স্কুল ভর্তি হয়ে সেখানে আবার অটো পরিবেশন ভর্তি হয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে সেখান থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আইসা ওরে বলি আমি কি তা আমি একটা বাসায় কাজ নিছি, মানে ফরাজি বাড়ি, এটা হইলো আপনার হইলো মিরপুরে ফরাজি বাড়ি আর কি নিয়েছি, কাজ নিয়েছি। কয়েকদিন কাজ টাজ করে আমি যে মেট্রিক পরীক্ষা দিয়ে কথা আর বলিনি, কাজ করি এর মধ্যে রেজাল্ট হয়েছে, আমি সেকেন্ড ডিভিশন পাইছি, পাস করছি। তারপর চলে গেছি, গিয়া আবার ওই কলেজে বাউফল কলেজে ভর্তি হয়েছি 74 এইটা ভর্তি। লজিন পাই না, 74 অভাব, মানুষের লজিন নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তারপরে কি করছি, ওখান থেকে আমার ইউনিয়নে মেয়া বাড়ি ছিল, তাদের বাড়ি থেকে দৈনিক 7 মাইল দূরে হইল কলেজ। তা কলেজ এই 7 আর 7 14 মাইল, এই 14 মাইল ডেলি খরচ করি আসা যাওয়া করি। কি দিয়ে আসা যাওয়া করতেন? হাঁটে 14 মাইল হেঁটে। আমার একটা গায়ে ক্যারোলিন টেকটন শার্ট ছিল, একদম কালো হয়ে গেছে দাগ পরে। তারপর আবার ভর্তি হয়েছি সায়েন্সে, মেট্রিক পাস করছি আর্টসে, ইন্টারমিডিয়েট সায়েন্সে, বোকামি করছি। তারপর 74 লজিন পাই না, থাকতে পারি না, জায়গা নাই। তারপর 1 বছর এরকম দূরে আসলাম। সেকেন্ড ইয়ারে এসে কলেজের পাশে আমি যে বাড়িতে থাকতাম আমার চাচা একটা নিছে রাইস মিল, ওই রাইস মিলে আইয়া সেকেন্ড ইয়ারে উঠলাম, মানে 75 দেন পরীক্ষা দেব। এর মধ্যে তো দেন 75 15ই আগস্ট সকালবেলা যাই আরে কলম দা বঙ্গবন্ধুর তো মেরে ফেলছে। হ্যাঁ তুই কি কাজ? হ্যাঁ আমি কেন ওটা রেডিও সাইড, তো রেডিও সাইড তাই শোনে। আমরা 2 দিন 3 দিন 4 দিন রইলাম, চেষ্টা করি কি করব কিছু করে। পরে ওসি ডাইকে নিয়ে আমাদেরকে বলতে আছে আপনারা বাউফল থেকে সরে যান, আপনার সমস্যা আছে। তখন এই সভাপতির সাথে আমিও চলে গেলাম। আমি চলে গিয়ে আমি গেলাম আপনার রইল ভোলা আমার মায়ের নানা বাড়ি। তখনও ইন্টার পাস হয়নি? না, মায়ের নানা বাড়ি। আমার মামা আমার চেহারা দেখিয়া বলছে তোমার নাম কি? আমি বললাম তোর মায়ের নাম কি? তুমি সিদ্দিকার ছেলে, ঠিক আছে তুমি আসো থাকো। তা মামা বড় ব্যবসায়ী ছিল, তারপর মামার বাসায় থাকি, খাই দেয়, হ্যাঁ ছেলে ফেলে পড়াই। এর ভিতরে 3রা নভেম্বর মামা আমার করলো তুমি এখানে আমি থাকতে পারবো না, তোমার জন্য খুব সমস্যা, তুমি এতে চলে যাও। তা ওখান থেকে চলে গেলাম রাঙ্গাবালি। আমার যে ওই বড় ভাই, এই বড় ভাই রাঙ্গাবালিতে যে বাড়ি করছে গলাচিপা, একদম বঙ্গোপসাগরের পারে, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের বাইস্তারদের সাথে মাছ ধরি, তাদেরকে পড়াই, বাড়ির পাশে ছেলেবেলে পড়াই, বই নিয়ে গেছি, বই পড়ি। 76 তখন কি লেখাপড়া করতে হবে, আবার আসলাম বাউফলে। এখন লজি থাকার জায়গা পাই না, থাকার ঘুরতে আমার এক বন্ধু ছিল, সে আমাকে তার বোনের বাসায় লজিন দিল। ওই বাসায় থেকে এই বাউফলে স্কুল করি বা কলেজে পড়ি। তারপরে আমি তারপরে ওখান থেকে পরীক্ষা দিলাম। এর ভিতরে আবার জেলা লেভেলে বিতর্ক হয়েছে। জেলা লেভেলে বিতর্কে আমি সেকেন্ড হয়েছি। বিজ্ঞান প্রেম ছাড়া দেশপ্রেম নয়, আর এটার বিপক্ষে আর পক্ষে আমি ছিলাম পক্ষে আমি দ্বিতীয় হয়েছিলাম কলেজ থেকে। আমি রবীন্দ্রনাথ বই কিছু টাকা পয়সা পাইছি। তারপর তো পরীক্ষা দিয়ে আমি ইন্টারমিডিয়েট পাস করে, আমার তো ব্রেক অফ স্টাডি হয়ে গেল। তারপর পাস করে সায়েন্সেই পাস করে ঢাকা চলে আসছি। ঢাকা চলে আসার সময় আমার পকেটে হইল 148 টাকা। কত সালের ঘটনা এটা? হইল 78। ঢাকা যখন লঞ্চে আমি, তখন ওই রবীন্দ্রনাথের বইটা আমি পড়তেছিলাম। এর মধ্যে কিছু লোক তাস খেলে, আর পাশে একজন ঘুমিয়ে বালিশের নিচে থেকে জানি কি বাইর করে,
এরকম নেয়। তা আমি ওইটা দেখে তাদের মার করছি যে এই লোকটাকে, যে ওই বালিশের নিচে হাত দিয়ে আনি, যদি কিছু হয় তাহলে উনি ঘটাইছে। তবে আমি আনসারের ডাক দিলাম, আনসার এদিকে আসেন, ওই লোকটা যে ঘুমাই আসছে ওনার ডাইকে উঠান, ওনার যদি কিছু টাকা পয়সা নিয়ে থাকে তাহলে এই যে ওই লোকেরা নিছে। আনসার আর ডাকলো না। তো এর মধ্যে আমি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে স্বপ্নে দেখি ওর টাকা নিয়ে গেছে, আমাকে ধরছে। তা আমি ঘুম যখন ভেঙেছে, উঠে দেখি কি ওই লোক ছিল, কি হয়েছে, তার টাকা নিয়ে গেছে। আমি পরে কোতোয়ালি থানার ওসি ছিল ফাঁসকে আসে, তা আমি তারে বললাম যে আমি চিনি যারা টাকা নিচ্ছে, আমি দেখছি। তবে আমার সাথে দুইজন ফোর্স দিল, ঘুরিয়া টুরিয়া দেখলাম, দেখি না কারোর, রাতে পাই না। সবাই মনে করে যে নেমে গেছে, তা আমার মনে যে নামতে পারে না। সকাল সকাল একদম আমি নিচে গেলাম ওই যে ইঞ্জিন রুমের ওই জায়গায়, যে দেখি ওই লোকের গায়ের তুলা, ওই যে বালিশের কাছে আনছে। ও দেখে আমি আর কিছু বলি না, আমি উপর দিকে এসছে ওসি সাহেবরে বলছি। ওসি সাহেব দুইজন ফোর্স দিয়েছে আমারে, যাই পেয়েছি ওখান থেকে তাকে ধরে নিয়ে আসছে। তারপর সে 10,000 টাকা নিয়েছিল ওই ব্যবসায়ীর, 9,000 টাকা দিছে, আর 1,000 টাকা আর বেরোয় না। মানে 1,000 টাকা ওই আনসাররা ভাগযোগ করে লয়ে গেছে বিষয়টা ছিল। তখন আমাকে ওই ব্যবসায়ী 200 টাকা দিছে। আচ্ছা, ওখান থেকে? হ্যাঁ। তা আমার হইলো কত, 348, 350 টাকার টাকা হইলো। তা আমি ওখান থেকে নামলাম, নেমে যখন রিক্সা নিলাম জরুরি হলে আনবো, তখন ওই ডাকাত সর্দার আমার সাথে রিক্সা উঠছে। আচ্ছা, আমি বুঝি রিক্সা উঠে আমাকে 20টা টাকা দেন। তা আমি আমার কাছে তো 20 টাকা ভাঙতি নেই, আমি দিতে পারবো না। কয় টাকাটা দেন, আমি ভাঙাই দিই। তাই বলে আপনি রিক্সা থেকে নামেন, তাহলে আমি চিল্লান দেবো। আপনি জানেন আমি কে? তখন টেকনিক্যাল না, আমি আরঙ্গর ক্যাডার। তখন আরঙ্গর নাম ঢাকা শহরে আরঙ্গর ক্যাডার। যখন আরঙ্গর ক্যাডার কইছি তখন নামিয়ে গেছি, আমি জরুলা খেলে যাবো। আপত্তি দিয়ে জরুলা খেলেই উঠছি ওই 348 টাকা নিয়ে। সেখানে এসে হলে থাকতে শুরু করলাম। বন্ধু বান্ধব যারা পরিচিত ছিল তার সহযোগিতা করলো। তারপর আমি কাঁঠাল বাগানে একটা টিউশনি পেলাম। ওখান থেকে হেঁটে এসে ওইখানে 70 টাকায় পড়াই, আর আমার একবেলা খাই। এরপর আমি একটা টিউশনি পাইলাম 150 টাকায়, ভূতের গলি। 150 টাকা থেকে তারপর 250 টাকা, তারপরে 500 টাকা। তা এরকম করে আমি পরে 1500 টাকার টিউশনি পেলাম সোবানবাগে। তার একটু বলতে হয়, তখন আপনি কিসে পড়েন? তখন আমি এই অনার্সে ভর্তি হয়েছি আর কি, তখন এই অবস্থায়। তখন এই পড়াশোনা করি আর এই ঘুরে বেড়াই। কলা বাগানে একটা সবাই বক্তৃতা দিয়ে আমার পরিচয় হয়ে গেল। তখন আমি ফিরি, থাকা খাওয়ার জায়গা পেলাম ওই নেতাদের বাসায়। এখানে থাকি, জীবন শুরু হয়। তারপরে টিউশনি করি, পড়াশোনা করি। তারপরে আমি এই যখন এই আমার স্টাডি লাইফ শেষে আমি শ্রমিক সংগঠনে যোগ দেই শ্রমিকদের জন্য। কিন্তু আমাকে এক অ্যাডভোকেট ছিল জাকির আহমেদ, জাস্টিস ছিল, উনি ডেকে নিয়ে কি বলে, তুমি কি ফুল টাইম রাজনীতি? আমি জি। কলে মরে যাবা না খাইয়া, তুমি অ্যাডভোকেট হও। তা আমি এই লতে ভর্তি হলাম। কত সালে? এটা হইলো লতে ভর্তি হইলাম আমি 83 সালে, 1983 সালে। জি। লতে ভর্তি হয়ে আমি ফার্স্ট পার্ট পাশ করি। ফার্স্ট পার্ট পাশ করার পরে 85 সনে আমি রাশিয়া চলে গেলাম। স্টাডি অফ ট্রেড মুভমেন্ট অ্যান্ড অল গ্লোবাল পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, এইটা রূপে আমি রাশিয়া চলে গেছি। রাশিয়াতে 1 বছর থেকে আমি আবার চলে আসছি। চলে এসে আবার সেকেন্ড পার্ট পাশ করে আমি 88-এ পাশ করি। 89 আমি বার কাউন্সিল ক্রস করি এবং 90-তে আমি ঢাকা বারের সদস্য হই। 1990 সনে ঢাকা বারের সদস্য হই। 27/1/90 সনে আমি ওখানে সদস্য হই। সদস্য হয়ে আমি ওই বছরই 12 তারিখ, এই 12 তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে আমি আইন পেশায় ঢুকলাম। 54 বছরে ঢাকা আইনজীবী সমিতির এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হই। তারপর 90 তখন আমাকে এপিপি করে, এস্টার্ন পাবলিক প্রসিকিউটর। তারপরে এইটা এপিপি কোথাকার? সেটা এই জসকোটে, ঢাকার জসকোটের। হ্যাঁ, ঢাকার জসকোট। তারপরে 97-এ এই বিষয় নিয়ে
ওখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নাম আমি বলবো না, লাইফ ইন পলিটিক্যাল সিচুয়েশন। তারপর তাদের সাথে মতবিরোধ হয় বারের নমিনেশন নিয়ে। আমি খুব পপুলার এখনো, আমি না আপনি পপুলার সেটা বোঝা যায়, আমিও এখন আমি এটা আমি দাবি করি এখন আমি ঢাকা বারে পপুলার এই বয়সেও যারা আছে তারা ফজলু ভাই করি তাই। তারপর নমিনেশন ওই পদে আর আমারে দেয় না, না দেওয়ার পরে আমি চিন্তা করছি এরা আমাকে দেবে না, এখানে আমাকে নেতা দেবে না এরা। তারপর আমি করলাম কি যে তার সাথে রাগ করিয়া দেন আপনার এপিপি গিরিও নেন, এখানে আমি প্র্যাকটিসও করবো না আর এপিপিও করবো না, আর এখানে নির্বাচন আমি গেলাম। 97 আমি হাইকোর্টে চলে আসি জেদ করে আর কি। আচ্ছা, জেদ করে এই হাইকোর্টেই মানে সুপ্রিম কোর্ট? হ্যাঁ, এই সুপ্রিম কোর্টে আপনি আছেন 97 থেকে? হ্যাঁ, এখানে আসি, তখন মাঝে মাঝে ওখানে যেতাম। এখানে এসে আমি 2006 সালে এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হই। হ্যাঁ, এক্সিকিউটিভ কমিটি, তখন ওই কমিটির সভাপতি হইল এটা এই বেশি আমিরুল ইসলাম, সেক্রেটারি বর্তমান লন্ডনের অ্যাটর্নি জেনারেল। আচ্ছা আচ্ছা, আমি ওই কমিটির মেম্বার ছিলাম। আচ্ছা, 6-7 তত্ত্বাবধায়ক সরকার। আপনি বর্তমানে কি পোস্টে আছেন? আমি বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পোস্টে আছি। ডেপুটি, এখানকার দায়িত্বটা কি? মানে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সাধারণ মানুষ অনেকেই জানেন না, যে কারণে জিজ্ঞেস করছি। এখানে দায়িত্ব হলো সরকার পক্ষে মামলা পরিচালনা করা। আচ্ছা আচ্ছা, যেটা বেসিক্যালি রাষ্ট্রের উকিল। লোয়ার কোর্টে যেটা পিপি, হ্যাঁ, লোয়ার কোর্টে যেটা পিপি, আর অ্যাটর্নি জেনারেল হলো সারা বাংলাদেশের সে অ্যাটর্নি জেনারেল। এটা কনস্টিটিউশনাল পোস্ট। আচ্ছা, সংবিধান ওই যে আর আর একটা জায়গায় আমার খুব কিছু রাগ, মানে রাগে আমাকে অনেক কিছু, যেমন এই যে যেটা পিছনে ফেলে যাচ্ছিলাম যে মেট্রিকে যখন আমার তো ভেরি সরি একটা জায়গা আমার যে বাদ পড়ে গেছে। বলেন। আমি যখন মেট্রিকে যে বাড়িতে আমাকে লজিং দেওয়া হয়েছিল সে পঞ্চায়েত, নুরুল হক পঞ্চায়েত নাম করা, আমি বললাম নামটা। তারপরে আমরা সেখানে ম্যানেজার ছিল, আরো একজন স্কুল টিচার ছিল প্রাইমারি, আমি ছিলাম। তা আমার বসে টেবিলে খাইতে আছি, তারপর উনি বলতে আছে এই খোনার মাস্টার শালার পর শালার আমার পোলাপান পড়ায় না, 4-5টা বিয়ে করছে বিভিন্ন ধরনের, ওই তো শালা পর শালা খালি আমাকে ভাত খায়। এই শুনে আমি কি আমার মরা বাপ মারে গালি শোনাবো, লজিং থাকবো? আমি খালি প্লেট আসছিলাম, ধরিয়ে মারিয়ে দিছি। আর উনি শুয়ে রয়েছে ওইখানে জন করে, কে হয়েছে কে হয়েছে, কালে ফজলু কই এই বাড়িতে আর থাকবো না, আমি চলে আসছি সেখান থেকে। তারপর এই মেট্রিক পরীক্ষার সময় আমার খুব কষ্ট হয়েছে। আমি তখন পরীক্ষা দিতে আসছি কালাইয়া বন্দরে, যাই এক ঘরে উঠছি, আমার পরিচিত ছিল তারা, সেই ঘরে উঠছি। কিন্তু আমি মাথায় করিয়ে বই নিয়ে আসছি, আমার পকেটে 1 টাকাও নাই। রাত্রে না খেয়ে থাকলাম, সকালবেলা না খেয়ে 2.5 মাইল পথ অতিক্রম করে আমি বাংলা পরীক্ষা দিলাম প্রথম দিন। রাত্রেও খাইনি, সকালেও খাইনি। পরীক্ষা দিয়ে যখন আসছি তখন ওখানে বড় ভাই ছিল, সে আইসা আমার মুখ কালো দেখে বলে, এই তুমি রাত্রে খাও নাই? আমি বলছি না। সকালে খাও নাই? না। তুমি আমাকে বলো নাই কেন? কিন্তু হারুন তোমাকে কোনো কিছু টাকা দেয় নাই? আমি বলছি না। তার পাশে আসছিল হোটেলে বলে দিল যে কয়দিনের পরীক্ষা আছে সেই কয়দিন ওর খাবার দাবার সব তুমি দেবা। এইভাবে আমি আমার ওই দিনটার কথা আমার মনে পড়ে যে আমি না খেয়ে মেট্রিক পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষা দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে জীবনটা হচ্ছে একটা বহতা নদীর মতো। আপনি অনেক গুণী মানুষ, আপনি আমার চেয়ে বয়সে অনেক সিনিয়র, জীবনে অনেক কিছু দেখেছেন 63 ইয়ার্সে। তো মানে বলতে যাচ্ছি এই কথাটা যে আমি এত গল্প শুনেছি মানুষের, নিশ্চয়ই আপনি আমার কাজগুলো সম্পর্কে জানেন, সে কারণেই বলছি যে জীবনটা আসলে নদীর মতো। এটা কখনো জোয়ার থাকে, কখনো ভাটা থাকে, কখনো পানিটা শীতকালে মজে যায়, সেখানে গন্ধ হয়, তারপরে বর্ষাকাল আসে, আবার পানি, সেই পানিতে মাছ হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন জ্ঞানী মানুষের কাছ থেকে শুনেছিলাম যে চেষ্টা করার নাম জীবন। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা হচ্ছে সার্ভাইভের জন্য, চেষ্টা হচ্ছে নিজেকে সমাজের মাঝে আলোকিত করার জন্য। তবে এক একজনের চেষ্টার স্টাইল এক এক রকমের হয়। মানে আপনার জীবনের সবচাইতে টার্নিং পয়েন্ট যেটা আমি যদি বলি, ক্লাস 6-এ পড়ুয়া অবস্থায় বাবা মা দুইজনকেই হারানো এবং মাথায় হাত রাখার মতো কেউ ছিল না। সেই জায়গা থেকে আপনি আজকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী, অ্যান্ড ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এই গল্পটা আমি আজকে এই কারণে তুলে ধরলাম
যে যারা আজকে এখানে দেখছেন দল ও মত নির্বিশেষে কে কোন দল করে, কে কোন রাজনীতি করে, এটা বড় ফ্যাক্ট নয়। দ্যাট ইজ নট ম্যাটার। ফ্যাক্ট হচ্ছে হলো যে মানুষ হিসেবে আপনি কোথায় দাঁড়িয়েছেন, সেটাই হচ্ছে ফ্যাক্ট। এবং আমি মনে করি আজকে যে গল্পটা আমাদের এখানে জীবন গল্পে প্রচারিত হলো সেটা অনেক মানুষকে উৎসাহ দেবে। আমি শেষ প্রশ্নটা করতে চাই বরাবরের মতো আপনাকেই অ্যাজ এ গেস্ট হিসেবে, যে কেন বললেন এই গল্পটা? আমি এই কারণে বলছি যে আমাদের দেশে আমি দেখি অনেক ছেলেপেলে যে বাবা নাই পড়াশোনা করতে পারিনি, টাকা নাই পড়াশোনা, তখন আমার একটু রাগ লাগে। আমি কেন পড়াশোনা, বাবা নাই পড়াশোনা করতে হবে, তোমাকে তোমার চেষ্টা করতে হবে। আমাদের যে সময় আমরা লেখাপড়া করছি সেই সময় এত স্কোপ ছিল না আমাদের, তখনকার আরো ব্যাকওয়ার্ড ছিল, স্কুল ছিল দূরে, কলেজ ছিল দূরে, মানুষের একটা যে কিছু করিয়া খাবো তা ছিল না, ওয়ার্ক ছিল না। এখন তো ওয়ার্ক আছে, কাজ আছে, কাজ করিয়ে পড়া। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাবা মায়ের অভাবে বা অর্থের অভাবে লেখা, এখন তো অনেক স্কোপ গুলো ইউটিলাইজ করিয়া, ব্যবহার করিয়া অধ্যবসায়ের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। রাইট, ট্রু, এগ্রিড। এবং আমি বলবো আমার গ্রামে আগে, এখনো জানি না, আগে অনেকে বলে যে আমার নাম করিয়া পোলাপানারে পড়াইতো। এটাই তো সবচেয়ে বড় সার্থকতা, এটাই তো বড় সার্থকতা। আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনার কিছুটা সময় আজকে আমাদেরকে দিলেন ফজলু ভাই, এবং আমি দোয়া করি আপনি ভবিষ্যৎ জীবনে আরো অনেক বেশি দূরে এগিয়ে যান, গণমানুষের জন্য আপনি কাজ করেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।